সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে। বুধবার রাত 2টার দিকে সীমান্তের বনচকি বিওপি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম খাদেমুল। তিনি উপজেলার উত্তর আমঝোল গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান 78 বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারি ক্যাম্পের টহল দলের ছড়া গুলিতে আহত হন খাদেমুল। পরে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বিজিবি। হত্যাকাণ্ডটি নিয়ে কোম্পানি কমান্ডার ও ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চট্টগ্রামের বায়েজিদ থানার রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমি আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার সকাল 10:45টায় চট্টগ্রাম মেডিকেলে 11 বছর বয়সী শিশুটির মৃত্যু হয়। এর আগে গত 7 মে রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার রৌফাবাদ শহীদ মিনার গলিতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রাজু নামের এক যুবক নিহত হয়। এ সময় বাসা থেকে বের হয়ে পান কিনতে যাওয়ার পথে রেশমিও গুলিতে আহত হয়। গুলিটি তার বাম চোখে লাগে। নগরীর একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়। ওমানে প্রবাসী বাংলাদেশি 4 ভাইয়ের গাড়িতে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী মাস্কাট থেকে প্রায় 100 কিলোমিটার দূরে মোলাদ্দা এলাকায় স্থানীয় সময় বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে। পরে ওই এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের রাশেদ, শাহেদ, সিরাজ ও শহীদ। 4 জনই ওমানে কর্মরত ছিলেন। ওমান পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘ সময় গাড়ি চালু থাকা অবস্থায় এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হতে পারে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ তা নিশ্চিত হতে ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিহতদের মরদেহ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। আগামী 15 মে 4 ভাইয়ের দেশে ফেরার কথা ছিল। 2013 সালের 5 মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক মন্ত্রী দীপুমণি, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপাকে। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। গত 7 মে দীপুমণি সহ 3 জনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চায় প্রসিকিউশন। পরে তাদের হাজিরের জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। ওই দিন প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরে হত্যাযজ্ঞের সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপুমণি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একদল উচ্ছৃঙ্খল মানুষকে নির্মূল করেছেন বলে আন্তর্জাতিকভাবে প্রচার করেন তিনি। এছাড়া শুরু থেকেই হেফাজতে ইসলামের মহাসমাবেশকে উস্কানিমূলক বক্তব্য হিসেবে 71 টেলিভিশনের মাধ্যমে প্রচার করেন সাংবাদিক ফারজানা ও মোজাম্মেল বাবু। মাতৃগর্ভের সন্তান মেয়ে না ছেলে, এটি জানতে চাওয়া কি শুধুই কৌতূহল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কিছু? চিকিৎসকরা বলছেন, জন্মের আগেই শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ গর্ভবতী মাকে অনেক সময় চাপে ফেলে দেয়। আর আইনজীবীদের মতে এতে অনেক সময় কন্যা শিশু হত্যার প্রবণতা বাড়ায়। এমন পরিস্থিতিতে গর্ভের শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশকে বেআইনি ঘোষণা করে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। অনাগত সন্তান ছেলে নাকি মেয়ে হবে তা জানার জন্য সমাজে এক অসুস্থ প্রতিযোগিতা চলে আসছে দীর্ঘকাল ধরে। এই কৌতূহল অনেক সময় রূপ নেয় সামাজিক বৈষম্য আর মেয়ের ভ্রূণ হত্যার মতো অপরাধে। মায়েদের অভিজ্ঞতায় উঠে এসেছে সমাজের এই নির্মম বাস্তবতা। আমার শুধু একটা শব্দ বারবার কানে বাজছিল, আহারে বাবাটা দেখে যেতে পারলো না, আমরা চাই ওর জন্য একটা ছেলে বেবি হয়, ওর জন্য বাবা ফিরে আসে। যে অনাগত সন্তান আমার গর্ভে আছে, যে আসবে পৃথিবীতে, সে সুস্থ হয়ে আসবে, একটা সন্তান আসবে, এতে মানুষ খুশি হতে পারছে না। সে ছেলে হতে হবে কিংবা মেয়ে হতে হবে, সেই এক্সপেকটেশনটা তাদের কেন এত বেশি থাকবে? আমি যখন মা হয়েছি, আমি প্রথমবার দেখা গেছে যে মেয়ে হয়েছে বা ছেলে হয়েছে, এটা কোনো ফ্যাক্ট না। দ্বিতীয়বার যখন গর্ভবতী হয় তখন কিন্তু পরিবার, সমাজ সবারই একটা আগ্রহ থাকে যে প্রথমবার যদি ছেলে হয় তাহলে এখন মেয়ে হোক, বা মেয়ে হলে ছেলে হবে। মানে এইটা একটা আমাদের সামাজিকভাবে একটা গ্রো হয়ে গেছে। চিকিৎসকরা মনে করেন, সন্তানের লিঙ্গ প্রকাশে অনেক সময় হবু মায়েরা মানসিকভাবে ভেঙে পড়েন এবং অনাকাঙ্ক্ষিত চাপের শিকার হন। বেশিরভাগই আছে ওই ফ্যামিলিতে
যারা আছেন অন্যান্য মানুষ যারা থাকেন সেই মানে গর্ভবতী নারীর সাথে ফ্যামিলি যারা বয়স্ক রয়ে গেছে তারা জানতে চায় আসলে এটা কি ছেলে হবে না মেয়ে হবে। যখন শুনে মেয়ে সন্তান হবে তখন আগে যখন জেনে ফেলে তখন তার প্রতি ওই মানে আগের প্রতি সে ভালোবাসা সে কেয়ারটা অনেকটা কমে আসে, তাকে মানসিক নির্যাতন করে, শারীরিক না করলে মানসিকভাবে নির্যাতন করে যে একটা মেয়ে হচ্ছে অত কেয়ার করা। এটা কিন্তু আমাদের দেশে কিন্তু কালচারে আছে। 2020 সালের 26 জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত হাসান গর্ভের শিশুর পরিচয় প্রকাশ বন্ধে একটি রিট আবেদন দায়ের করেন। 2024 সালের 25 ফেব্রুয়ারি রায় ঘোষণার পর সোমবার প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে আদালত স্পষ্ট বলেছে, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্য, কন্যা শিশু হত্যার প্রবণতা, সামাজিক ভারসাম্যহীনতা এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থী। আমাদের দেশে আসলে নারীদেরকে অবহেলা করা হয়, তাদের প্রতি অবিচার করা হয়। সোজা কথায় যখন শুনতে পাই মেয়ে হবে, গর্ভের সন্তান, এই পরিপ্রেক্ষিতেই আমি মূলত রিটটা করা। রিট পিটিশন ফাইল করার পরে অনেক ধরনের অনেক কোশ্চেন রেইজ হয়েছে, অনেক কিছু হয়েছে। পরবর্তীতে গভর্নমেন্টের যে স্বাস্থ্য অধিদপ্তর একটা এটা নিয়ে আসলে একটা সার্ভে চালায় যে আসলে ঘটনা সত্যি কিনা। সার্ভেতে দেখে যে আসলেই বিষয়টা তাই, আমাদের পুরো বাংলাদেশের চিত্রই এটা, কেউ স্বীকার করুক আর না করুক। এবং হসপিটালগুলোর ডায়াগনস্টিক সেন্টারগুলোর অন্যতম ব্যবসা হচ্ছে গর্ভের সন্তান ছেলে না মেয়ে সেটা বলে দেওয়া। আদালত শুধু নিষেধাজ্ঞাই দেয়নি, দেখিয়েছে কার্যকর সমাধানের পথও। আগামী 6 মাসের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরকে দেশের প্রতিটি ডায়াগনস্টিক সেন্টারের জন্য একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেস তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ছেলে না মেয়ে, গর্ভের সন্তানের লিঙ্গ জানার সামাজিক কৌতূহল বহু ক্ষেত্রে রূপ নেয় বৈষম্যে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে আলট্রাসনোগ্রাম সহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে ভ্রূণের লিঙ্গ জানার প্রবণতা বাড়লেও এবার সেই চর্চার বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন হাইকোর্ট। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। জনস্বাস্থ্য আর খাদ্য নিরাপত্তার প্রশ্নে দেশে এখন গুরুত্ব পাচ্ছে নিরাপদ ও বৈজ্ঞানিক পশুপালন। ঈদকে ঘিরে বিভিন্ন খামারে চলছে পশু মোটা তাজাকরণের ব্যস্ততা। বিশেষজ্ঞরা বলছেন, সব মোটা তাজা পশু প্রকৃত অর্থেই মোটা তাজা নয়। অধিকাংশ খামারের বিরুদ্ধে ক্ষতিকর ওষুধ ব্যবহারের অভিযোগ রয়েছে। এক্ষেত্রে সরকারের নজরদারি অপর্যাপ্ত। কোরবানির ঈদ এলেই দেশে বাড়ে পশু মোটা তাজাকরণের প্রবণতা। খামারিদের লক্ষ্য কম সময়ে বেশি ওজন এবং বেশি লাভ। তবে প্রশ্ন হচ্ছে, এইসব মোটা তাজাকরণ কতটা বৈজ্ঞানিকভাবে হচ্ছে, কিংবা সব পশুই কি স্বাভাবিকভাবে মোটা করা হচ্ছে, নাকি কোথাও কোথাও ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর স্টেরয়েড, হরমোন কিংবা নিষিদ্ধ ওষুধ। প্রাণী সম্পদের তথ্য বলছে, বর্তমানে দেশে কোরবানিযোগ্য গবাদি পশু 1,23,00,000-এর বেশি। বিপরীতে চাহিদা 1,01,00,000। এই চাহিদাকে ঘিরে গড়ে উঠেছে হাজারো খামার। অধিকাংশ খামারে এখন সুষম খাবার ও পরিচর্যার মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালনে ঝুঁকছেন। ডক্টর সাজেস্ট যে দানাদার খাদ্যগুলো থাকে ওইগুলোই কিন্তু আমরা দানাদার খাদ্যটা দিচ্ছি। তবে দ্রুত মোটা তাজাকরণের ওষুধ ব্যবহারেরও অভিযোগ রয়েছে। স্টেরয়েডের কথা বললেন, আবার নতুন আরেকটা ফর্মুলা আসছে, ব্রয়লারের ফিড গরুকে খাওয়ানো হয়। আর আমরা স্টেরয়েড ব্যবহার করি না, ব্রয়লারের ফিড ব্যবহার করি না। এ নিয়ে উদ্বিগ্ন ক্রেতারাও। নাদুস বলি আমরা চিন্তা করি যে এটা নিশ্চয়ই স্টেরয়েড দিয়েছে। গরুগুলাতে নাম্বারিং সিস্টেম থাকা উচিত ছিল পশু সম্পদ বিভাগ থেকে, যে এগুলা সব আমাদের দেখা আছে, এগুলাতে কোনো রকম মোটা তাজাকরণের কিছু খাওয়ানো হয়নি। খামারিরা বলছেন, পশু খাদ্যের দাম বাড়ায় উৎপাদন ব্যয় বেড়েছে কয়েক গুণ, ফলে কম সময়ে বেশি লাভের চাপ তৈরি হচ্ছে। তবে প্রশ্ন, লাভের এই প্রতিযোগিতায় কতটা নিরাপদ থাকছে জনস্বাস্থ্য, আর সরকারি তদারকি বা কতটা কার্যকর। প্রাণী সম্পদ অধিদপ্তরের দাবি, নিবন্ধিত 9 লাখ খামারি বিজ্ঞানসম্মত উপায়ে পশু মোটা তাজা করছে। তাছাড়া পশুর রক্ত পরীক্ষায় ওষুধ ব্যবহারের তথ্য জানা যায়। কোনো গবাদি পশুর সম্পর্কে কোনো প্রকার অসুস্থতা বা সন্দেহ পোষণ করলে ওনারা ভেটেরিনারি মেডিকেল টিমকে কল করবেন। আমাদের টেস্টের ফেসিলিটিও থাকবে, যে ব্লাড সিরাম থেকে আমরা বুঝতে পারি কোনো স্টেরয়েড ব্যবহার করা হয়েছে কিনা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, পশুর রক্ত পরীক্ষা করে স্টেরয়েড ব্যবহারের তথ্য যাচাই সম্ভব নয়। যখন খুব ট্রেস অল্প পরিমাণে দেওয়া হয়, সেটা হচ্ছে যে আস্তে আস্তে সেটা হচ্ছে যে ব্লাডে যেতে পারে। কিন্তু যখন লং টাইম দেওয়া হয় তখন কিন্তু সেটা ব্লাডে কোনোভাবে এটা ডায়াগনোসিস করা সম্ভব না স্টেরয়েড আছে কিনা, কারণ স্টেরয়েডটা জমা হয়েছে যে মাসলে।
ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পরিচালিত সাম্প্রতিক এক গবেষণা বলছে, জেনে বা না জেনে দেশের অর্ধেকের বেশি খামারি কোরবানির অন্তত 3 মাস আগে গরু কিনে খাবারে গ্রোথ হরমোন ব্যবহার করছেন। এতে মানুষের শরীরে টিউমার, ক্যান্সার, কিডনি জটিলতা সহ মারাত্মক রোগ তৈরি হচ্ছে। সবচেয়ে ব্যাপার হচ্ছে যে ভেটেরিনারি যে ড্রাগগুলো আছে সেগুলো অবশ্যই দেশে যে একজন ভেটেরিনারিয়ান প্রেসক্রিপশন ছাড়া যাতে কোনোভাবে এদের বিক্রি না করতে পারে, স্পেশালি অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড যেগুলো, এটাকে একদম স্ট্রিক্টলি মনিটরিংয়ে আনতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপদ এবং বিজ্ঞানভিত্তিক পশু মোটাতাজাকরণ শুধুমাত্র খামারের লাভই নিশ্চিত করে না, এটি নিশ্চিত করে জনস্বাস্থ্য এবং খাদ্য সুরক্ষাও। তাই কোরবানির বাজারে শুধুমাত্র বড় গরু নয়, মানুষের সচেতনতাই এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পরীক্ষা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁওয়ে জনপ্রিয় হয়ে উঠেছে কেজি দরে কুরবানির পশুর বেচাকেনা। প্রচলিত দর কষাকষির পরিবর্তে লাইভ ওয়েট বা ওজনের ভিত্তিতে বিক্রি হচ্ছে কুরবানির পশু। জেলার চিত্র তুলে ধরেছেন সহকর্মী মইনুদ্দিন তালুকদার হিমেল। হাটগুলো এখনো সেভাবে জমে না উঠলেও ঠাকুরগাঁয়ে যে বিভিন্ন অ্যাগ্রো ফার্মগুলো আছে এখানে এসে সাধারণত ক্রেতারা লাইভ ওয়েটে গরু কেনা করার জন্য ভিড় জমাচ্ছে। আমি এখন আছি বিসমিল্লাহ অ্যাগ্রো ফার্মে। এখানে সেখানকার পরিচালক রফিক ইসলামের সাথে আমি একটু কথা বলতে চাই এবং আসলে এই বিষয়ে তার কাছ থেকে আমি কিছু ধারণা নিয়ে পেতে চাই। রফিক ভাই, আসলে এবার কুরবানি ঈদে আপনি কিরকম সাড়া পাচ্ছেন আর আপনার এখানে কি কি সুবিধা আছে? না, আমাদের এখানে সুবিধা আছে, আমরা লাইভ ওয়েটে গরু বিক্রি করি, ক্রেতা ঠকানোর কোনো সম্ভাবনা নেই। আমরা 450 টাকা দরে দেশি বিদেশি সর্বনিম্ন ছোট বড় আমাদের 80,000 থেকে শুরু করে 7-8 লাখ টাকা দামের পর্যন্ত গরু আছে। তবে তারা যার যেটা পছন্দ তারা দেখে শুনে এখান থেকে নিতে পারে এবং আমাদের হোম সার্ভিস ডেলিভারি দেওয়ার মতো আমাদের ব্যবস্থা আছে। আমাদের নিজস্ব পরিবহনে আমরা সেটাকে সরবরাহ করে থাকি, তবে ক্রেতার খরচে। তবে এখানে একটা জিনিস আমাদের সুবিধা, প্রতিবারের ন্যায় আমরা এবারও এই গরুগুলো আমরা প্রস্তুত করেছি ন্যাচারাল পদ্ধতিতে। কত টাকা কেজিতে আপনারা? আমরা 450 টাকা কেজি ধরে গতবারও বিক্রি করেছি, তার আগের বারও বিক্রি করেছি। আমরা লাইভ ওয়েটে বিক্রি করা শুরু করেছি 2023 সাল থেকে পুরোপুরি। দূরের দূরের লোক আসে আবার দেখে শুনে বুকিং করে রাখে দেয়। যার যেটা পছন্দ হয় সে সেটা বুকিং দিয়ে রাখে দেয়, কিছু অগ্রিম টাকা দেয়, দিয়ে আবার মনে বলেন যে যখন কুরবানির সময় গরু নিয়ে চলে যাবে। যদি বাইরে দেশ থেকে গরু আমদানি করা না হয় তাহলে কুরবানির বাজারে আমরা ভালো বেচাকেনা করতে পারবো, এটা আশা করি। আমার গেলে মনে করেন 450 টাকা কেজি গোটা গরু কিনে আনলে আমরা ইনশাল্লাহ ঠকি না। দর কষাকষিতে আমরা অনেক সময় ঠকে যাই, ওজনে কিনাটাই ভালো, ওজন করে কিনলে আমাদের তো ঠকা হয় না। ঠাকুরগাঁয়ে চাহিদার তুলনায় এবার অতিরিক্ত পরিমাণে গরু প্রস্তুত হলেও খামারিরা এবং গরুর মালিকেরা আশা করছেন যে গতবারের তুলনায় এবার ঠাকুরগাঁয়ের গরুর বাজার বেশ জমজমাট হবে এবং গরু থেকে তারা ভালো মুনাফা করতে পারবে। ঠাকুরগাঁও থেকে মইনুদ্দিন তালুকদার হিমেল, দীপ্ত সংবাদ। বাজারে আসতে শুরু করেছে সাতক্ষীরার আম। গোপালভোগ ও গোবিন্দভোগ সহ বিভিন্ন জাতের আমের স্বাদ নিতে পারছেন ভোক্তারা। 15 মে থেকে মিলবে হিমসাগর। দেশের দক্ষিণ পশ্চিমের জনপদ সাতক্ষীরার বিভিন্ন স্থানে এখন আম পাকার মিষ্টি ঘ্রাণ। 5 মে থেকে গোপালভোগ ও গোবিন্দভোগ সহ বিভিন্ন জাতের আম সংগ্রহ ও বাজারজাত শুরু হয়েছে। জেলা প্রশাসকের ক্যালেন্ডার অনুযায়ী হিমসাগর বাজারে আসবে 15 মে। ল্যাংড়ার জন্য অপেক্ষা করতে হবে 27 মে পর্যন্ত। আর 5 জুন থেকে আমরুপালি সংগ্রহ করা হবে। গোবিন্দভোগ বাজার মূল্য মন 2200-2000 এরকম। আমটা ভালো আছে, যদি বাইরে ভালোভাবে পাঠাইতে পারি, আবহাওয়া যদি ভালো থাকে তাহলে বাঁচবে। বিনা ট্রিটমেন্টে আম হয়, আমরা খেতে খুব সুস্বাদু। আম বেচাকেনা সহজ করতে সাতক্ষীরায় আরো কয়েকটি পাইকারি বাজার প্রতিষ্ঠার দাবি ব্যবসায়ীদের। গত বছরের তুলনায় এবছর ফলন ভালো হয়েছে, কিন্তু আশানুরূপভাবে সেই দামটা আমরা পাচ্ছি না। একটা মাত্র আমের বাজার থাকার কারণে আমাদের কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় অনেক সময়।
সমস্যা হচ্ছে কুরিয়ার সার্ভিসে অনেক বেশি টাকা দিয়ে আমাদের আমটা পাঠাতে হয়, বা আমরা চাই সাতক্ষীরায় রেল লাইন হোক, তাহলে কিন্তু আমাদের বাজারজাতটা অনেক সহজ হবে। কৃষি বিভাগ বলছে নির্ধারিত সময় মেনে ধাপে ধাপে আম সংগ্রহ করলে অপরিপক্ক ফল বাজারে আসা বন্ধ হবে এবং গুণগত মান বজায় থাকবে। যাতে একক বাজারের কারণে যে সিন্ডিকেট ভাঙতে এবং কৃষকদেরকে ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে আমি মনে করি যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি, বিশেষ করে রেল লাইন এবং আম প্রক্রিয়াকরণ সেন্টার আমাদের সাতক্ষীরা খুব দ্রুত জরুরি। এবছর সাতক্ষীরায় ৪,১৪০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭০,৯০০ মেট্রিক টন। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রকে প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হতে আহ্বান জানালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীন সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে এই আহ্বান জানান তিনি। জবাবে শি জিনপিংকে মহান নেতা বলে উল্লেখ করেন ট্রাম্প। দুই দেশের প্রেসিডেন্ট পর্যায়ে আলোচনার পর যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠক করেন চীনা প্রেসিডেন্ট। এরপর বেইজিংয়ের প্রাচীন মন্দির ও প্রধান পর্যটন কেন্দ্র টেম্পল অফ হেভেনে যান ট্রাম্প। সন্ধ্যায় রাষ্ট্রীয় ভোজ সভায় অংশ নেওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। যুদ্ধের ভয়াবহতা ও ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই ২ বছর পর ফিলিস্তিনে অনুষ্ঠিত হলো ১০ম আন্তর্জাতিক ম্যারাথন। পশ্চিম তীরের শহর বেথলেহেম ও গাজা উপত্যকায় একযোগে আয়োজিত এই ম্যারাথনে অংশ নেন কমপক্ষে ১৩,০০০-এর বেশি ক্রীড়াবিদ। যুদ্ধের মধ্যেও প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে ফিলিস্তিনি আন্তর্জাতিক ম্যারাথন। সম্প্রতি বেথলেহেম ও গাজায় এই আয়োজনে ৭৫টি দেশের ১,০০০ প্রতিযোগী সহ মোট অংশগ্রহণকারী ছিল ১৩,০০০-এরও বেশি। গাজায় ইসরায়েলি অভিযানের কারণে ২ বছর বন্ধ ছিল বার্ষিক এই ম্যারাথন প্রতিযোগিতা। ফিলিস্তিনি জনগণের অদম্য মনোবল আর জাতীয় ঐক্যের এক শক্তিশালী বার্তা বিশ্ব দরবারে পৌঁছে দিতেই এই আয়োজন। অংশগ্রহণকারীদের মধ্যে শিশু, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিও ছিল। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা, আমি প্রথম হয়েছি। যারা অংশ নিয়েছেন তাদের সবার সাফল্য কামনা করছি। আয়োজকরা বলছে এটি কেবল প্রতিযোগিতা নয়, ধ্বংসের মাঝে টিকে থাকার লড়াই। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ দুপুর ২টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।